তারিটা আমার শরীরে লাগাইছ না। তাড়াতাড়ি। সুলেমানের ওকে, দাঁড়িয়ে আছে। আচ্ছা। হয়েছে, প্যারা নাই। আচ্ছা, এখন ইসিএল দিয়ে শুরু করি। ইসিএল এর মেইন বেসিক ধারণাগুলো হলো, ইসিএল হচ্ছে ফুল ফর্ম এমিটার কাপল লজিক। এমিটার কাপল করা হয় কারণ আমার এখানের মধ্যে যে আমার ডিফারেন্স অ্যাম্পলিফায়ার থাকে যেটা ইউজ করে, ওদের এমিটার দুইটা একসাথে কাপল করা থাকে। এই যে দুইটা এমিটার একসাথে এক জায়গায় করা, কানেক্ট করা। আর এখানে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার সার্কিটটা ইউজ করা হয়। ডিফারেন্স অ্যাম্পলিফায়ার সার্কিটটার মধ্যে মেইন প্রিন্সিপালটা হলো, যখন একটা ট্রানজিস্টর অন থাকবে তখন অপোজিটটা অফ থাকবে। আবার যখন অপোজিটটা অন তখন এর আগেরটা অফ। টি1 অন থাকলে টি2 অফ থাকবে, টি2 অন যদি থাকে তাহলে টি1 অফ। T1 প্রাইম, T1 প্রাইম প্রাইম। আর এগুলো হচ্ছে আমার ইনপুট। এই ইনপুট যতগুলা ইচ্ছা দিতে পারি ওগুলা। এখানে যে একটা একটা অন থাকবে আরেকটা অফ থাকবে। এটা আমি বলি, আমি বলতে দিই। সবগুলা আমার যতগুলা ইনপুট সবগুলা কালেক্টর আর সবগুলা এমিটার আমার শর্ট করা থাকবে। আর এখান থেকে যদি আমার কোনো একটা ইনপুটে যদি হাই হয় তাহলে মিন করবে আমার পুরা ইনপুটটাই হাই, তাহলে ওই ক্ষেত্রে আমার আউটপুটটা অফ থাকবে। আবার যদি সবগুলাই লো হয় তাহলে মিন করবে আমার ইনপুট লো, তখন আমার টি2 হাই হয়ে থাকবে। এখন ওইটা ব্যাখ্যাতে আসলে বুঝবা। আর এখানের কয়েকটা বেসিক প্রিন্সিপাল হলো, এখানের মধ্যে আমার ট্রানজিস্টর সবগুলা কাজ করে অ্যাক্টিভ রিজিয়ন আর কাট অফ রিজিয়নের মধ্যে। নরমালি আমার অন্যান্য যে লজিক ফ্যামিলি যা দেখছি সবগুলোর মধ্যে ওরা কাজ করতে হয় কাট অফ আর স্যাচুরেশনের মধ্যে, কিন্তু এখানে কাট অফ আর অ্যাক্টিভের মধ্যে কাজ করে। এটা করার কারণে ওর যে স্টোরেজ টাইম যেটা আমার অন থেকে অফ হওয়ার জন্য কাট অফ থেকে স্যাচুরেশনের মধ্যে কাজ করলে আরো বেশি সময় লাগতো, ওই টাইমটা এখন কাট অফ থেকে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করলে টাইমটা আরো কম লাগে। তো এটার মাধ্যমে আমার প্রপাগেশন ডিলে অনেক কম হয়, ফাস্টার হয়। আর এটার ইসিএল সার্কিটের মেইন ডিসঅ্যাডভান্টেজ হলো ওর নয়েজ ইমিউনিটি বহুত কম, মানে নয়েজের জন্য ওর সেন্সিটিভিটি বেশি। নয়েজ আইলে ওর আউটপুট উল্টাপাল্টা হইতে পারে। তো ওইটাকে রিজলভ করার জন্য আমার নরমালি আমি অন্যান্য লজিক ফ্যামিলি গুলোর ক্ষেত্রে আমার বিসিসির মধ্যে একটা পজিটিভ ভোল্টেজ দিতাম আর আমার নিচে গ্রাউন্ড দিয়ে রাখতাম, কিন্তু এখানের মধ্যে বিসিসির মধ্যে আমি গ্রাউন্ড দিয়ে নিচে একটা নেগেটিভ পটেনশিয়াল দিছি। তো দিন শেষে আমার বিসিসি ওর এটার সাপেক্ষে পজিটিভ পটেনশিয়ালেই আছে। তো এখানে তুমি 5.2 দিয়ে এখানে 0 দিলে আসলে সার্কিটের কামে কোনো চেঞ্জ হইতো না, কিন্তু জাস্ট ওর নয়েজের প্রতি আরো বেশি থাকতো, আহ, দুর্বল থাকতো। হ্যাঁ, যদি বিজিতে পড়ে থাকতো। এটা দেওয়ার কারণে সার্কিট কাজ সেমই আছে, কিন্তু এখন নয়েজের প্রতি অত এফেক্ট হবে না। তো ওইগুলো হলো বেসিক ধারণা। এখন আমি ডিরেক্টলি ওই ম্যাথটাতে যাই। ম্যাথের মধ্যে প্রত্যেক থিওরি এখানে এক্সপ্লেন করা হয়েছে। ম্যাথটাই দিবে, হুবহু এই ম্যাথটাই দিবে। আর এখানের মধ্যে আগের মতো ভ্যালু চেঞ্জ করার মতো কিছু নেই। তো সৈকত আগের মতো 10 রে 20 কইরা ভুল কইরা ছিল, ওরা 20 রে 10 কইরা আইছিল, ওরা এখন আর করতে পারবে না। এইবার আদিব কি করছে? কি আদিবে করছে? আরে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন ডিরেক্টলি ম্যাথে যাই। হ্যাঁ, সবাই আছে। কিরে কিরে হ্যাঁ, সবাই আছে, সমস্যা নাই। ও, স্ক্রিনশট দিই নাই। ভালো এই যে স্ক্রিন শেয়ার। আচ্ছা, এখন আর কোনো কথা নেই, এখন ডিরেক্টলি ম্যাথটা যাই। হ্যাঁ 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 আমার ইসিএল সার্কিট তো বলছে ভেরিফাই করতে যে আমার এটা অর অথবা নর অপারেশন পারফর্ম করে। তো এগুলো আমার ইনপুট। তো আমি শুরুতে এজিউম করলাম যে আমার সবগুলো ইনপুট বর্তমানে লো দেওয়া। আচ্ছা, আর এখানে মধ্যে যেহেতু আমি নেগেটিভ পোলারিটি দিয়ে কাজ করতেছি, তো নেগেটিভ পোলারিটিতে আমার ইয়া লো হিসেবে কাউন্ট করা হয় -1.55 ভোল্টকে, আর পজিটিভ মানে 1 হিসেবে কাউন্ট করা হয় আমার -0.75 ভোল্ট। এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে এসিএল যেহেতু নেগেটিভ পোলারিটিতে কাজ করে, তো এটার মধ্যে আমার অ্যাজ ইউজুয়াল 5 কে আমি 1 ধরবো, 0 কে আমি লো ধরবো। এটা কাজ ইউজ করলে এখানে হবে না। তো এখানের মধ্যে ওই ওয়াইজ যেটা বেশি নেগেটিভ ওই লো, আর যেটা কম নেগেটিভ ওটা হাই। তো সবগুলো ইনপুট আমি লো এজিউম করতেছি, তাহলে আমার প্রত্যেকটা ইনপুটের মধ্যে বর্তমানে আমার -1.55 দেওয়া আছে। তো আমি এখানে বললাম চলে আমি এজিউম করে নিচ্ছি যে যেহেতু আমার সবগুলোর মধ্যে নেগেটিভ পটেনশিয়াল দেওয়া, তাহলে আমার প্রত্যেকটা ইনপুট ট্রানজিস্টর বর্তমানে কাট অফ অবস্থায় আছে। যদি কাট অফ অবস্থায় থাকে, আহ, তো যদি আমার প্রত্যেকটা ট্রানজিস্টর কাট অফ অবস্থায়, আচ্ছা, প্রত্যেকটা ট্রানজিস্টর যদি আমার কাট অফ অবস্থায় থাকে,
তাহলে এখন আমার এই যেহেতু এটা এমিটার কাপল লজিক, আমি আগে বলছিলাম যখন ডিফারেন্স অ্যামপ্লিফায়ার কনফিগারেশনে একটা ট্রানজিস্টর কমপ্লেক্স যদি আমার অন থাকে তাহলে ওর অপোজিটটা অফ থাকবে। তো এটা অফ যেহেতু তাহলে আমার টি টু হবে অন। তো এখন আমার ই পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত এটা লাগবে। এখন এই টি টু ট্রানজিস্টরের বেসের মধ্যে একটা কনস্ট্যান্ট ফিক্সড ভোল্টেজ দেওয়া থাকবে। তো এটা এখানের মধ্যে দেওয়া আছে যে -1.15 ভোল্টেজ, এটা কনস্ট্যান্ট ভোল্টেজ আমার টি টু এর বেসের মধ্যে অ্যাপ্লাই করা। তো এখন ই পয়েন্টের ভোল্টেজ আমার লাগবে, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেট করা শুরু করব। এখান থেকে আমি এখানে ট্রাভেল করব, যে ড্রপ হয়েছে ড্রপের জন্য হিসাব করব। তো -1.55, আবার এখানে বেস এমিটারের মধ্যে 0.7 ভোল্টের ড্রপ হবে, তো -1.15 -0.7। তো আমি ই পয়েন্টের ভোল্টেজ পাচ্ছি -1.85। -1.85 হচ্ছে আমার ই পয়েন্টের ভোল্টেজ। ওকে, তো -1.85 হচ্ছে আমার ই পয়েন্টের ভোল্টেজ। এখন যদি আমি এই আইই, এই এমিটার কারেন্ট, এটা যদি লাগে ই পয়েন্টে, যদি আমার মানে আই কারেন্টটা লাগে, তাহলে এখন আমার এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই আর ই। তো এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে -1.85 আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে -5.2। তো ডিফারেন্স হচ্ছে -1.85 প্লাস 5.2 ডিভাইড বাই 1.18। তো ভাগ দিলে পাবো 2.84 মিলি অ্যাম্পিয়ার। তাহলে রূপম বস। তাহলে ইয়া আমার এই বর্তমানে 2.84 মিলি অ্যাম্পিয়ার ইয়া আই এখানের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এখন আমার এই ট্রানজিস্টর গুলো সব অফ, আগেই বলছি এই ট্রানজিস্টর জাস্ট অন আছে। তো কারেন্ট আমার এখান থেকে ফ্লো হওয়া শুরু করতেছে। এখান থেকে যখন এই কালেক্টর কারেন্ট এখানে ফ্লো হবে, এখানে এসে তো এখানে আর ফ্লো হতে পারবে না যেহেতু ট্রানজিস্টর গুলো সব অফ। তাহলে অফ ফ্লো করবে এই দিক বরাবর, এখান থেকে গিয়ে এই ট্রানজিস্টরের থ্রু ফ্লো করে এখান থেকে এখানে আসবে। তো এখানের মধ্যে ও আসতেছে কি হিসেবে, কালেক্টর কারেন্ট হিসেবে। তো এখান থেকে একটা বেস কারেন্ট আসবে, এখান থেকে একটা এমিটার কারেন্ট আসবে। তো সি প্লাস বি হচ্ছে ই। কিন্তু এখানের মধ্যে বেস কারেন্টটা আমরা এজিউম করে নিচ্ছি যে বেস কারেন্ট আমার অনেক ছোট কালেক্টর কারেন্টের তুলনায়। তাহলে আমার কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্ট সমান হবে। তাহলে এখানের মধ্যে যে এমিটার কারেন্টটা ফ্লো হচ্ছে, এখানে এই কালেক্টর কারেন্টও সেম এজিউম করতেছি। এখানে আইসি টু যেটা আর আই যেটা সেম 2.84। হ্যাঁ, তাহলে বিকজ আইবি অনেক ছোট, বেস কারেন্ট অনেক ছোট, এই জন্য দুইটা সমানদর্শী, নেগলিজিবল হওয়ার কারণে। তবে এখন এই পয়েন্টে তাহলে আমার ভোল্টেজ কত হবে, VO2। তো VO2 হচ্ছে আমার এই কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ। তো আবারও আমি জিরো পটেনশিয়াল, এখানে একটা পটেনশিয়াল পয়েন্ট আছে, এখান থেকে জাস্ট এই জায়গায় বন্ধে যাব, যে ভোল্টেজ ড্রপ হয়েছে তা ক্যালকুলেট করব। তো 0 মাইনাস IC2 ইন্টু RC2, এই IC2 আর এখানে RC2। তো IC2 এর মানটা আমরা ধরে নিছি 2.84, আর RC2 300 ওহম মানে 0.3 কিলো ওহম। তো -0.3 ইন্টু 2.84, তার মানে -0.852। এটা হচ্ছে আমার এই পয়েন্টে VO2, এই পয়েন্টের মধ্যে -0.852 ভোল্টেজ ড্রপ হয়েছে। এটা পাইলাম। তাহলে এখন আমার যে এমিটার ফলোয়ার গুলো ইউজ করা হয়েছে, এমিটার ফলোয়ার নাম দেওয়া হয়েছে কারণ এখানের মধ্যে আমি যে ট্রানজিস্টর গুলা ড্রাইভ করতেছি, ওদের আউটপুটটা আমি নিচ্ছি এমিটারের থ্রুতে। আমার এই আমার এই প্রত্যেকটা কালেক্টরের থেকে আমি যে ভোল্টেজটা পাচ্ছি, ওকে আমি বেসে অ্যাপ্লাই করে তার এমিটারের অ্যাক্রসে আরো একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, ওটাকে আমি আউটপুট হিসেবে নিচ্ছি। তো এগুলোকে বলা হয় এমিটার ফলোয়ার। তো এখানে আমার আমার দুইটা এমিটার ফলোয়ার ইউজ করা হয়েছে, একটা হচ্ছে T4, একটা T3। তো না, আমি বলতেছি। তো একটা হচ্ছে T3 যেটা, ওটা বেসের মধ্যে ভোল্টেজ আসতেছে আমার VO1, যেটা হচ্ছে আমার T1 ট্রানজিস্টরের কালেক্টর থেকে আসতেছে। আর যেটা আমার T4 ট্রানজিস্টর, ওটা বেসে যাচ্ছে VO2, যেটা আমার T2 এর কালেক্টর থেকে আসতেছে। তো এখানে যেহেতু T1 বর্তমানে অফ, তো এটার কথায় পরে আসি। আগে T2 যেহেতু অন আছে, এটা আমি তো আগে ক্যালকুলেট করলামই, VO2 এর মান এখানে পাইছি। তাহলে এখন আমার এখানে জাস্ট আমি যদি Y1 বের করতে চাই, তাহলে এখানে জাস্ট ভোল্টেজ ড্রপ যেটা হবে ওটাই জাস্ট করতে হবে, কাউন্ট করতে হবে। তো এখানের মধ্যে -852 আছে, আর এখানে আবারও 0.7 ড্রপ হবে, -0.7। তো আমি পাবো -1.55। তো -1.55 পাইলাম Y1 এ। তো আমি শুরুতেই এজিউম করছিলাম যে হ্যাঁ, আমার যেটা বেশি লো হবে ওইটাকে আমি জিরো ধরবো, মানে -1.55। তো এটা হচ্ছে আমার লো, আর -0.75 কে ধরবো আমি হাই। তো এটা যেহেতু -1.55 আছে, তো আমার Y1 বর্তমানে লো আছে, এইটুক পরিমাণ হইলো। আর এখানে আরেকটা বিষয় যেটা আগেই বলে ফেলার দরকার ছিল, ওটা হইলো আমার যেহেতু আমি যখন আই বের করছি, এখন যদি আমি এখানের মধ্যে আমার ট্রানজিস্টর গুলো কাট অফে আছে, আমি শুরুতে অ্যাজিউম করছিলাম। এখন যদি আমি দেখাতে চাই যে আসলেই কাট অফে আছে, তাহলে জাস্ট দেখাইতে হবে ট্রানজিস্টর গুলোর জন্য আমার বেস এমিটার ভোল্টেজ তো অ্যাটলিস্ট 0.5 লাগে, কাট ইন ভোল্টেজ যেটা 0.5 এর থেকে বেশি হলে তো আমার ট্রানজিস্টর গুলো চালু হবে। তো যদি আমি দেখাইতে পারি যে আমার বেস এমিটার ভোল্টেজ 0.5 এর থেকে কম, তাহলেই তো বলতে পারবো যে আমার ট্রানজিস্টর গুলো বর্তমানে কাট অফ অবস্থায় আছে। আমার
ট্রানজিস্টর গুলা অফ। ট্রানজিস্টর গুলো চালু করতে বেস এমিটারের মধ্যে ভোল্টেজ লাগবে কত 0.5। তো যদি আমি কোনো রকমে দেখাই যে আমার বর্তমানে বেস এমিটারের মধ্যে 0.5 এর থেকে কম আছে, তার মানে কি ট্রানজিস্টর গুলো সব কাট অফে না। তো এখন যদি আমি ওটা বের করি, তো আমার এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এখানের ড্রপ ইকুয়াল ভিই। তো এখানে আমার এখানের ড্রপটা লাগবে। তো এখানে ড্রপ ইকুয়াল কি হবে, এই পয়েন্টের ভোল্টেজ থেকে ভিই বাদ যাবে। তো এই পয়েন্টের ভোল্টেজ কি, আমি যখন ইনপুটে সবগুলা লো অ্যাপ্লাই করছি, মানে এখানে ভোল্টেজ আছে -1.55 আর এখানে আমি হিসাব করে পাইছি -1.85। তো যেটা যদি বিয়োগ করি তাহলে পাবো 0.3, যেটা আমার 0.5 এর থেকে কম, তার মানে আমার ট্রানজিস্টরটা কাট অফ অবস্থায় আছে। তো এগুলো সব অফ। এইটুক গেল। আচ্ছা এখন আচ্ছা, তো আমি বলতেছি যে আমার এই 2 পয়েন্টের একটা হচ্ছে আমার ভোল্টেজ লাগবে, মানে বেস এমিটার ভোল্টেজটা। বেস এমিটার ভোল্টেজ যদি আমার 0.7 এর থেকে কম হয় তাহলে আমার ট্রানজিস্টরগুলো কাট অফ অবস্থায় আছে, এটা আমি বলতে পারতেছি। তো আমি এখানের মধ্যে এই পয়েন্টের ভোল্টেজ কেমনে বের করছিলাম, সিমিলারলি এখান থেকে হিসাব করছি, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে ইকুয়াল এটা। তো এখান থেকে সিমিলারলি করব, এখানে বলেছে আমি জানি -1.55, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে ভিবিই ইকুয়াল, তাহলে -1.55 মাইনাস ভিবিই ইকুয়াল ভিই। এখন ভিই তো আমি আগে বের করছিলামই যে -1.85 পাইছিলাম, তাহলে ওইটার মধ্যে ভিবিই পাইছি, ভিবিই পাইলাম যে অত। আচ্ছা, তো এটার মাধ্যমে আমি ইয়া পেয়ে গেলাম যে যেটা হচ্ছে আমার ট্রানজিস্টর গুলো কাট অফ অবস্থায় আছে, অটুক গেল। এখন y1 তো বললামই, y1 লো। এখন y2 যে হাই, এটা কেমনে বুঝতেছি। এখন y2 যদি দেখি, আমার এখানের মধ্যে কারেন্টটা ফ্লো করার সময় এখানে দেখো এই কালেক্টরের থেকে এই T3 ট্রানজিস্টরটা কানেক্টেড, আবার এখানের মধ্যেও কানেক্টেড। কারেন্ট কিন্তু এখানে গিয়ে ট্রানজিস্টর T1 গুলো যেতে পারতেছে না, ওরা কিন্তু সবাই কাট অফ। তাহলে এখানে এই এই লাইনটা দেখো, এই লাইনের থ্রু ও T3 এর বেসে কানেক্টেড, এই লাইনের থ্রু ও T3 এর কালেক্টরে কানেক্টেড। তো বেস আর কালেক্টর কিন্তু সেম লাইন দিয়েই কানেক্টেড। তাহলে বেস আর কালেক্টর কিন্তু সেম পটেনশিয়ালে আছে, মানে সেম ভোল্টেজ বেস আর কালেক্টরের মধ্যে। তো একটা ট্রানজিস্টরে যদি বেস আর কালেক্টর সেম পটেনশিয়ালে থাকে, তাহলে ট্রানজিস্টরের মধ্যে কাজ করে না, ট্রানজিস্টর কাজ করে ডায়োডের মতো। ট্রানজিস্টর যদি ডায়োডের মধ্যে কাজ করে, তাহলে এই ব্রাঞ্চের থ্রু আমার কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছে কত, যেটা আমি আগে বের করছি যে 2.84 কারেন্ট ফ্লো হচ্ছে। তো 2.84 কারেন্ট ফ্লো জাস্ট নরমাল ডায়োডের মধ্যে ফ্লো হবে। তো এখন ডায়োড যখন কন্ডাকশনে থাকে, তখন ডায়োড কন্ডাক্টিং থাকলে আমার ডায়োডের একটা হচ্ছে জাস্ট একটা ভোল্টেজ ড্রপ হবে। ওই ভোল্টেজ ড্রপ থেকে আমি y2 তে পাবো, যেহেতু আমি এখানে মধ্যে ডিরেক্টলি কানেক্ট করছি, আমার যেহেতু ট্রানজিস্টরের মধ্যে কাজ করতেছে না, জাস্ট এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে ভোল্টেজ ড্রপটাই পাবো। তো এই ভোল্টেজ ড্রপটা এখানে ধরে নিছে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে মাইনাস 0 মানে 0.75। তো এখানের মধ্যে ভোল্টেজ ড্রপ হিসাব করেছে, তো -0.75। তো এটা প্রশ্ন দিয়ে দিবে, আর যদি প্রশ্ন না দিয়ে তাহলে ধরে নিতে হবে যে এখানের মধ্যে ডায়োডের একটা হচ্ছে কন্ডাকশনের অবস্থায়, এই যে এই T3 base and collector of T3 are effectively same potential. T3 behaves like a diode. Current flowing through this diode approximately 3 milliampere corresponds to a voltage of about 0.75 across the diode. ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ যেটা যখন কন্ডাকশনে থাকে তখন 0.75। তাহলে এখানে এই ভোল্টেজ ড্রপ হিসাব করতেছি যেহেতু, তাহলে y2 এর একটা হচ্ছে -0.75, যেটা আমি এজিউম করছিলাম -0.75 হাই হবে। তাহলে y1 পাইছি আমি লো, y2 পাইছি আমি হাই। কোন কেসে, যখন সবগুলো ইনপুট আমার লো ছিল ওই কেস। এখন ধরলাম কোন একটা ইনপুট আমার হাই, প্রথম কেসটা গেল। বলো। হ্যাঁ 2.84 এর জন্য বলছি এক পসিবিলিটি। ওকে, এখন এজিউম করলাম যে লিস্ট কোন একটা ইনপুট আমার হাই, কোন একটা ইনপুট আমার হাই। তো হাই হচ্ছে কত, 0.75 -0.75। তো ধরলাম এবিসি যাই যেটাই হোক সমস্যা নেই, -0.75 অ্যাপ্লাই করা আছে। তো যদি করা থাকে, এখন আমি ডিফারেন্স অ্যামপ্লিফায়ার কনফিগারেশন মানে T1 যখন অন থাকবে, তাহলে এখন T1 অন, তাহলে T2 অবশ্যই অফ হবে। তো আগে T1 যেহেতু অন, তাহলে এখন ই পয়েন্টের ভোল্টেজটা T1 এর থ্রু আমি পাবো। তো -0.75, আর এখানে 0.7 এর ড্রপ হয়েছে। হ্যাঁ, এটা এটা প্রশ্নেই বলে দিবে ডায়োডের একটা হচ্ছে কন্ডাকশনের ভোল্টেজ ড্রপ কত। তো ওই মানটাই এখানে মধ্যে, এখানে ধরে নিছি যে 0.75। তো এখানে আবারও -0.75 আর এখানে 0.7 ভোল্টেজ ড্রপ হবে, তাহলে আমি ই পয়েন্টের ভোল্টেজ পাবো কত, -0.75 -0.7, তো -1.45। ই পয়েন্টে -1.45 আছে। এখন আমি একসাথে দেখাই দিই যে আমার T2 কাট অফে আছে। হ্যাঁ সেম জিনিসই। তো এখন T2 কাট অফে আছে, এটা দেখাবো। তো আবারও T2 এর জন্য আমি আই বের করতাম কেমনে, এই -1.15 প্লাস -VBE ইকুয়াল VE। তো ওখান থেকে VBE বের করব। তো VBE বের করতে গিয়ে দেখলাম -1.15 প্লাস 1.45 ইকুয়াল 0.3। কিন্তু আমার ট্রানজিস্টর অন করার জন্য লাগবে 0.5, তো 0.3 আছে, তার মানে T2 কাট অফ, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা ভ্যালিড। তো যখন T2
অন ছিল তখন আমি কোন ভোল্টেজটা বের করছিলাম VO2 বের করছিলাম না, কারণ কারেন্টটা ফ্লো হয়েছিল এদিক দিয়ে। এখন যেহেতু T1 অন T2 অফ, কারেন্ট তো ফ্লো হবে এদিক দিয়ে, কারেন্ট এদিকে ফ্লো হবে না, তো আমার ভোল্টেজ লাগবে VO1, এই যে এখানে ভোল্টেজটা। তো এখানে ভোল্টেজটা লাগতে হলে আমার এখানে কারেন্টটা লাগবে, IC1 লাগবে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমার জাস্ট কারেন্টটা লাগবে। সিমিলারলি আগের মতোই আমি এবারেও বেসের ভোল্টেজটা নেগলিজিবল ধরে কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্টকে সমান ধরতে পারি। এখানে এমিটার কারেন্টটা চেঞ্জ হবে কারণ এখানের মধ্যে VE এর ভোল্টেজটা চেঞ্জ হয়েছে। তো ভোল্টেজটা কত হয়েছে -1.45 আগের নিয়মেই +5.2 ডিভাইড বাই 1.18 করলে তুমি এখন 3.18 মিলি অ্যাম্পিয়ার পাবা। এর আগে পাইছিলাম 2.84। এটা কিন্তু আসলে IE। তো এখন IB কে নেগলিজিবল ধরে IE কে IC1 ধরছে, এখানে IC1 ধরছে, তো IC1 এর মান 3.18 মিলি অ্যাম্পিয়ার পাইলাম, দিয়ে লিখে দিছে। তো এখন এই O1 এর একটা আছে, তাহলে ভোল্টেজ ড্রপটা কত আমার তাহলে 0 মাইনাস IC1 ইন্টু RC1, তাহলে মান যদি এখানের মধ্যে বসাই 0.267 ইন্টু 3.18 মিলি অ্যাম্পিয়ার, এখানে আর করে দেখায় নাই কিন্তু তুমি মান পাবা -0.85। তো যদি 0.85 পাও, এখন দেখো এই জায়গাটা আবার কানেক্ট করা আছে T3 এর বেসে, আমার লাগবে Y2। তো এই T3 এর বেসে কানেক্ট করা -0.85, আর এখানে 0.7 ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে আমি দিন শেষে Y2 এর কথা বলবো -1.55। তো যেটা আমার কি লো। তো আমি Y2 এর মধ্যে লো পাইতেছি, কখন লো পাইতেছি যখন আমার অ্যাটলিস্ট একটা ইনপুট হাই থাকবে, তখন আমি Y2 এর মধ্যে লো পাইতেছি। ফার্স্ট পার্ট গেল। সেকেন্ড পার্ট আমার Y1, গতবার আমার Y2 যে অবস্থায় ছিল, যে বেস আর কালেক্টর সেম পটেনশিয়ালে, এখন কিন্তু সেম সিচুয়েশন Y1 এর। T2 যেহেতু কাজ করতেছে না, এখানে বেস আর কালেক্টর সেম লাইন দিয়ে কানেক্টেড, তো যেহেতু প্যারালালি আছে তাহলে পটেনশিয়াল সেমই। তাহলে বেস আর কালেক্টর যেহেতু সেম পটেনশিয়ালে আছে, আবারও সিমিলারলি ও ডায়োডের মতো কাজ করবে, যেহেতু আমি জাস্ট এখানে কন্ডাকশনের ভোল্টেজ ড্রপটা পাবো 0.75, তো Y1 এর মধ্যে পাবো -0.75, যেটা হচ্ছে আমার হাই। তাহলে অ্যাটলিস্ট একটা ইনপুট যখন আমার হাই হচ্ছে, তখন আমি Y1 এর মধ্যে হাই পাইতেছি, আর যখন লিস্ট একটা ইনপুট হাই হচ্ছে, তখন আমি Y2 এর মধ্যে লো পাইতেছি। এখন যদি দুইটা মিলে ভেরিফাই করি, যখন আমার সবগুলো ইনপুট লো ছিল তখন কিন্তু আমার Y1 লো ছিল, কিন্তু যখন লিস্ট একটা ইনপুট হাই, তখন আমার Y1 হাই হয়ে গেছে। তার মানে এটা অবশ্যই OR গেট। আর Y2 দেখতেছি প্রত্যেকবারই Y1 এর অপোজিট। প্রথমবারে Y1 যখন লো ছিল Y2 হাই ছিল, আর সেকেন্ড বারে যখন Y1 হাই তখন Y2 লো পাইছি, তাহলে Y2 হচ্ছে আমার NOR গেট। এইটুক হইলো ফার্স্ট প্রশ্নে যেটা বলছে যে অর আর নর করে ভেরিফাই করতে করলাম। সেকেন্ড প্রশ্নে বলছে যে আমি তো শুরুতে বললাম যে আমার ট্রানজিস্টর গুলা এখানের মধ্যে সবাই কাট অফ অবস্থায় কাজ করবে, কেউ মানে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করবে, কেউ স্যাচুরেশনে কাজ করবে না। তো অ্যাক্টিভ রিজিয়নে কাজ করার শর্ত কি? আমার বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস থাকবে, আর বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াসে থাকবে। তো এখানে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের মেইন ব্যাপারটা হইলো বেস, মানে ওই তো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের মেইন কাহিনীটা হইলো আমার বেসের পটেনশিয়াল বেশি থাকতে হবে। তো বেসের পটেনশিয়াল যদি বেশি হয়, তা বেস আর এমিটার মনে করো আগে ধরো বেস আর এমিটার কাউন্ট করতেছি, তো বেসের পটেনশিয়াল যদি বেশি হয় তাহলে বেস এমিটার ফরওয়ার্ড বায়াসে আছে, আর বেস কালেক্টর হিসেবে কাউন্ট করলে বেসের পটেনশিয়াল যদি বেশি হয় বেস কালেক্টর ফরওয়ার্ড বায়াসে আছে, এখন যদি বেসের পটেনশিয়াল কম হয় তাহলে রিভার্স বায়াসে আছে এন্ড সো অন। এখন স্যাচুরেশনের ক্ষেত্রে আমার শর্ত কি ছিল? দুইটাই কিন্তু ফরওয়ার্ড বায়াসে হইতো স্যাচুরেশনের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে হইলো বেস এমিটার ফরওয়ার্ড বায়াস, কিন্তু কালেক্টর বেস রিভার্স বায়াস হতে পারতো, রিভার্স বায়াস হওয়া লাগতো আর কি। এখন ওই জিনিসটা আমাকে দেখাতে হবে যে আমার কালেক্টর বেস রিভার্স বায়াসে আছে, কারণ বেস এমিটার অলরেডি কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে, কারণ দেখো আমি এমিটারের মধ্যে অ্যাপ্লাই করতেছি কি -5.2, বেসের মধ্যে T2 তে অ্যাপ্লাই করতেছি -1.15, তাহলে বেস অবশ্যই বড় প্রথমত। আর এখানের মধ্যেও বেসের মধ্যে আমি হয় অ্যাপ্লাই করতেছি -1.55 অথবা -0.75, দুইটাই কিন্তু -5.2 এর থেকে বড়। তাহলে ও বেস এমিটার সবসময় ফরওয়ার্ড বায়াসে আছে, এটা এইটুকু আর দেখাতে হবে না, আমাকে জাস্ট দেখাতে হবে যে কালেক্টর বেস রিভার্স বায়াসে আছে এইটুকু। তো ওটা যদি এখন দেখাই, আগে T2 এর জন্য দেখাই, প্রথমটা ক্ষেত্রে T1 যেহেতু অফ, T2 অন, তো T2 এর মধ্যে দেখাই আমি এই O1 পয়েন্টে আমি ভোল্টেজ পেয়ে গেছি। বেস কালেক্টর হচ্ছে, কালেক্টর বেস হচ্ছে এই পয়েন্টটা, এই জায়গায় ভোল্টেজ লাগবে, বেস এই ভোল্টেজ জানি, কালেক্টরের ভোল্টেজ জানি, তাহলে জাস্ট এই দুইটা বিয়োগফল, অথবা জাস্ট চোখের দেখায় বলবা যে কোনটা বড়। তো এইখানের মধ্যে আমার আছে -0.85, এখানে আছে -1.15, তাহলে অবশ্যই কালেক্টর বড়, তাহলে বেস কালেক্টর অবশ্যই রিভার্স বায়াসে আছে। তো এটা জাস্ট বিয়োগ করে দেখাইলেও পারো, সমস্যা নেই। তো অবশ্যই বেস কালেক্টর রিভার্স বায়াসে আছে T2 এর ক্ষেত্রে, তো T2 অ্যাক্টিভ রিজনে কাজ করতেছে, ভেরিফাই হয়ে গেল। T1 এ যখন যদি যাই সেকেন্ড কেসে, তো T1 এর জন্য আমার T1 এর সময় আমি ইনপুটে অ্যাপ্লাই করছিলাম কত, অ্যাটলিস্ট একটা ইনপুট হাই দিছিলাম, মানে -0.75 অ্যাপ্লাই করছিলাম, আর আমি এই VO1 এর মধ্যে পটেনশিয়াল পাইছি সেম -0.85।
তাহলে এখানের মধ্যে আমি অ্যাপ্লাই করতেছি -0.75, এখানের মধ্যে পাইতেছি -0.85। তাহলে এখানে কিন্তু বেস বড়, এখানে কিন্তু বেসের পটেনশিয়াল বড় 0.1 পরিমাণ আর কি কালেক্টরের তুলনায়। তাইলে কিন্তু এখানে আসলে T1 ফরওয়ার্ড বায়াসে আছে কালেক্টর বেস জাংশন, কিন্তু ফরওয়ার্ড বায়াসে যে আছে ওর ভ্যালুটা অনেক কম আমার কাট ইন ভোল্টেজের তুলনায়। আমার কাট ইন ভোল্টেজ হচ্ছে 0.5 এর তুলনায় আমার এই এই 0.1টা তুলনামূলক অনেক কম হওয়ার কারণে নেগেটিভ পটেনশিয়াল আরো কম হওয়ার কারণে এটা ওর যে স্যাচুরেশনের ইয়াগুলা ক্যারেক্টারিস্টিক্স ও শো করতে পারবে না, স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স শো করবে না, কারণ ও ফরওয়ার্ড বায়াসে থাকলেও ফরওয়ার্ড বায়াসে খুব কম ম্যাগনিটিউডে আছে। তো এই জন্য ও অ্যাক্টিভ রিজিয়নের ক্যারেক্টারিস্টিকই শো করবে, অলমোস্ট রিভার্স বায়াসের ক্যারেক্টারিস্টিকই শো করবে। তাহলে এটা দিয়েও বলে দিলাম যে আমার হ্যাঁ T1 ও অ্যাক্টিভ রিজিয়নে কাজ করতেছে। তাহলে T1 T2 দুইটাই অ্যাক্টিভ রিজিয়নে কাজ করতেছে, এটা বলে দিলাম। গেল 3 নাম্বার প্রশ্ন বলছে নয়েজ মার্জিন ক্যালকুলেট করতে। তো নয়েজ মার্জিনের বিষয়টা হইলো একবারে এটা ক্ষেত্রে একদম সহজ, যে যখন আমার ইনপুটের মধ্যে আমি সবগুলা লো অ্যাপ্লাই করতেছিলাম, মানে সব ইনপুট লো, তখন আমার ট্রানজিস্টর T1 টা অফ ছিল, আগেই বলছিলাম। তো আমি T1 যখন অফ ছিল তখন আমি এটার কাট অফ ছিল, তখন আমি এই বেস এমিটার ভোল্টেজটা ক্যালকুলেট করছিলাম। বেস এমিটার ভোল্টেজ পাইছিলাম তখন 0.3, আর বলছিলাম যে ট্রানজিস্টর অন হওয়ার জন্য আমার লাগবে 0.5। তাহলে আমি কতটুক পরিমাণ নয়েজ অ্যালাউ করতে পারবো? 0.5 মাইনাস 0.3, তো 0.2 পরিমাণ নয়েজ হয় আসতে পারবে। 0.2 এর থেকে বেশি নয়েজ যদি আসে তাহলে ট্রানজিস্টর চালু হয়ে যেতে পারে, চালু হয়ে গেলে উল্টাপাল্টা আউটপুট আসবে। তাহলে 0 লেভেলের জন্য আমার নয়েজ মার্জিন হলো 0.2। এখন যখন 1 লেভেল, যখন আমি অ্যাটলিস্ট একটা ইনপুট আমার হাই, তখন ট্রানজিস্টর গুলো ট্রানজিস্টর T1 গুলো অন, T2 হবে অফ। T2 এর জন্য কিন্তু আমি বেস এমিটার ভোল্টেজ ক্যালকুলেট করছিলাম 0.3 পাইছিলাম, আর আমার ট্রানজিস্টর অন হওয়ার জন্য 0.5ই লাগবে। তাহলে এটা ক্ষেত্রেও সেম নয়েজ মার্জিনই 0.5 মাইনাস 0.3, তো 0.2। তাহলে 1 লেভেলের জন্য নয়েজ মার্জিন আমার 0.2 আছে। তো নয়েজ মার্জিন এখানের মধ্যে 0 লেভেল আর 1 লেভেল দুইটা ক্ষেত্রেই সমান, আর ছোট, এই যে বহুত ছোট কিন্তু নয়েজ মার্জিন 0.2। ঠিক আছে, আর লাস্ট প্রশ্ন, এভারেজ পাওয়ার ডিসিপেটেড বাই দ্য গেট। তো এভারেজ পাওয়ারটা হিসাব করতে হবে আমার সাপ্লাই করা ভোল্টেজের সাথে সবগুলা কারেন্টের অ্যাকুমুলেশনের গুণফল। তো এখানে আমি সাপ্লাই করছি 5.2, আর তাহলে এখানের মধ্যে যতগুলা কারেন্ট আসছে সবগুলা কারেন্টের যোগফলের সাথে 5.2 গুণ দিলে আমি পেয়ে যাবো। এখানে কারেন্ট কি কি আসছে? আই থেকে আসছে, T4 এর এমিটারের থেকে আসছে, T3 এর এমিটার থেকে আসছে। এই আই আমি দুইটা কেসে পাইছিলাম, যে যখন আমার সবগুলো ইনপুট লো হবে তখন আমি IC2 পাইছি 2.84, ওটাই তো আই ছিল। আর যখন আমার অ্যাটলিস্ট একটা ইনপুট হাই হবে তখন আমি পাইছি 3.18। তাহলে অন এভারেজ কে আসতেছে এই দুইটার এভারেজ 2.84 আর প্লাস 3.1 ডিভাইড বাই 2, অন এভারেজ 3.01 মিলি অ্যাম্পিয়ার এই আইতে ফ্লো হচ্ছে দুইটার এভারেজ করে। এখন এই T3 আর T4 এ কি হবে? যখন আমার অ্যাটলিস্ট একটা যখন আমার সবগুলা লো ছিল তখন আমি কি পাইছিলাম? Y1 লো পাইছিলাম, মানে Y1 এর মধ্যে -1.55 আর Y2 এর মধ্যে -0.75। তো এই জায়গায় Y1 দিয়ে যদি শুরু করি, আচ্ছা আগে Y2 দিয়ে যদি শুরু করি, Y2 এর মধ্যে -0.75, আর এই জায়গায় ভোল্টেজ কত? -5.2। তাহলে মাঝখানে রেজিস্ট্যান্স আছে কত? 1.5। তাহলে এই জায়গায় কারেন্ট ফ্লো কত হবে? এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই 1.5। তো ওইটাই করছে 5.2 -0.75 ডিভাইড বাই 1.5, 2.97 মিলি অ্যাম্পিয়ার। এখন সিমিলারলি এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই 1.5, 2.43। এখন যখন আমার অ্যাটলিস্ট একটা ইনপুট হাই, আমার রেজিস্ট্যান্স দুটার মধ্যে সেমই আছে, এই জায়গায় -5.2 ওইও সেম আছে। চেঞ্জ হয়েছে কি? Y1 আর Y2 জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আগে Y2 -1.55, আগে Y2 -0.75 আর Y1 -1.55 ছিল, এখন Y1 হয়ে গেছে 0.75 মাইনাস, আর Y2 হয়ে গেছে -1.55, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তাহলে তাহলে জাস্ট এই ওদের ভ্যালু দুটা সলভ করে দিলেই হয়ে যাচ্ছে। এটা এখানে একটু ভুল লেখছে, এটা 2.97 হবে, বলে 3.97 লেখা। তো IC3 তুমি হিসাব করে দেখাতে পারবা, কিন্তু স্কিপ করে লিখে দিলেও সমস্যা নেই, হিসাব করে দেখালেও সেম তো আসবে। তো এখানে 2.97 আগে IC3 ছিল, এখন IC4 হচ্ছে 2.97। এই যে আমার চেঞ্জ হচ্ছে বলতে হিসাব তো সেমই, আমার তো রেজিস্ট্যান্স দুটার মধ্যে সেমই, নিচে পটেনশিয়াল -5.2 ওয়াই সেম। জাস্ট আমার এই জায়গায় আগে এখানের মধ্যে Y1 আর Y2 যেটা ছিল, যখন আমার অ্যাটলিস্ট একটা ইনপুট হাই হবে তখন Y1 Y2 এর মান উল্টাই গেছে না? হ্যাঁ, দুই ক্ষেত্রে দেখাইছে, দুই ক্ষেত্রে দেখা। এখন আমার এভারেজটা নিতে হবে। এভারেজ পাওয়ার ডিসিপেশন তার নামের মধ্যেই তো আছে, আবার কয় কেন? আচ্ছা, তো যখন আমার, তো এখানের মধ্যে চেঞ্জ কি?
আমার এখানের মধ্যে এই দুইটাই জাস্ট কিন্তু ডিফারেন্স ছিল। আর মানে যখন আমার লিস্ট একটা ইনপুট হাই হবে, যখন আমার সবগুলো ইনপুট লো থাকবে তখন আমার T2 চালু হবে, T1 চালু হবে না। তো T2 এর কারণে 2.84 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল। আর যখন আমার লিস্ট একটা ইনপুট হাই হবে তখন আমার T1 চালু হবে, T2 চালু হবে না। T1 এর জন্য 3.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছিল। কিন্তু দুইটার ক্ষেত্রেই T3 আর T4 কিন্তু আজীবন চালু আছে। T3 T4 সবসময় চালু থাকবে। T3 এর মধ্যে এক সময় আমি যে ভ্যালু পাবো, অন্য কেসে আমি ওর সোয়াপড ভ্যালু পাবো, মানে দিন শেষে সেম ভ্যালুই পাইতেছি। তো অন এভারেজ ভ্যালু সেম আছে এই দুইটার জন্য অন এভারেজ ভ্যালু সেম, জাস্ট ভ্যালু চেঞ্জ হচ্ছে এই দুইটা। তো এই দুইটার আমি নরমাল এভারেজ দিচ্ছি যে দুইটার যোগফল ডিভাইড বাই 2। টোটাল কারেন্ট আমার এই ই পয়েন্টে টোটাল কত কারেন্ট আসছে, এখান থেকে কারেন্ট আর এখান থেকে কারেন্ট, তিনটা কারেন্ট। তো 3.01, 2.97, 2.43 অথবা 42 যাইছো। তো যোগ করলে 8.41 মিলি অ্যাম্পিয়ার। আর আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 5.2। তো 5.2 ইন্টু 8.41 তাহলে 43.7 মিলিওয়াট। এটাই হচ্ছে আমার এভারেজ পাওয়ার ডিসিপেশন। এই ম্যাথটা গেছে, সমস্যা নেই, তাও সেম আনসারই পাইতাম। এখানে জাস্ট এই থিওরিটা বলছে যে আমার এখানের মধ্যে জাস্ট y1 y2 এর ভ্যালু ইন্টারচেঞ্জ হচ্ছে, এই জন্য আমার কারেন্ট দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে। এই থিওরিটা বোঝানোর জন্য এটা অ্যাপ্লাই করছে, কিন্তু তুমি সবগুলা যোগ করে সাজিয়ে বাদ দিলেও সমস্যা নেই। এখন লাস্টলি ফ্যান আউটটা কোনো ম্যাথ না, এটা হচ্ছে জাস্ট একটা থিওরি যে যখন আমার সবগুলা ইনপুট যখন লো থাকবে তখন ইনপুট ট্রানজিস্টর গুলা কাট অফ অবস্থায় আছে। আমার ইনপুট গুলো ট্রানজিস্টর সব, তো ট্রানজিস্টর যখন আমার কাট অফ অবস্থায় থাকে তখন আমরা জানি স্বাভাবিকভাবে ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই হয়। আবার অন দ্য আদার হ্যান্ড যখন আমার অ্যাটলিস্ট একটা ইনপুট যখন আমার হাই হবে তখন আমার ইনপুট রেজিস্ট্যান্স হবে একটা এমিটার ফলোয়ার, যেগুলো এখানে ইউজ করছি। এই এমিটার ফলোয়ারদের ইনপুট রেজিস্ট্যান্স, এমিটার ফলোয়ারের ইনপুট রেজিস্ট্যান্সও স্বাভাবিকভাবে হাই, এটা এমিটার ফলোয়ারের ক্যারেক্টারিস্টিক্স। তো এমিটার ফলোয়ারের ক্যারেক্টারিস্টিক যেহেতু, তাহলে আমি দেখতেছি যে আমার ইনপুটে আমি হাই দিই অথবা লো দিই, যাই অ্যাপ্লাই করি, আমার সবসময় ইনপুট রেজিস্ট্যান্স হাই থাকে একটা। এখন আউটপুটের ক্ষেত্রে আউটপুট হয় এমিটার ফলোয়ারের হবে যখন ডিরেক্টলি আমি হিসেবে কাউন্ট করব, অথবা একটা ডায়োডের মতো হবে। একটা ডায়োডের হবে যখন বেস আর কালেক্টর শর্ট হয়ে যাবে তখন আমি জাস্ট ডায়োডের মতো ইউজ করতে পারি বলছিলাম। তাহলে হয় এমিটার ফলোয়ারের অথবা ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আউটপুটের জন্য, যেটা সবসময় লো। আউটপুটের ক্ষেত্রে এমিটার ফলোয়ারের লো, ডায়োডের লো। তাহলে দেখতেছি আউটপুট সব ক্ষেত্রেই আউটপুটের রেজিস্ট্যান্স লো থাকে। তাহলে হাই ইনপুট রেজিস্ট্যান্স, লো আউটপুট রেজিস্ট্যান্স। তো তার মানে আমি অনেকগুলো গেটকে ড্রাইভ করতে পারবো, তার মানে আমার ফ্যান আউট অনেক হাই হবে। এইটুকুই, এটাই হলো এই পুরো ম্যাথ। এটা থেকে আগে শুনে এটা থেকে দিব। এখন সিমিজ যদি একটু শর্টে দেখাই, তুমি কাছে প্রেজেন্ট পাইতে সৈকত তোমার কিন্তু এটা ঠিক হয়নি। এরকম করো না। আচ্ছা যাই হোক, আচ্ছা আরিফেরটা বুঝছি। আচ্ছা তুমি ঠিক আছে, স্কিমিং ট্রিগারের শুরুতে কিছু কম্পারেটরে বেসিক্স দিছে। কম্পারেটরের বেসিক্স তো জানারই কথা, ওটা আর এক্সট্রা করে করার দরকার নেই। কম্পারেটরের মেইন বেসিকটা হলো যে আমার পজিটিভ টার্মিনালের ভোল্টেজ যখন আমার হাই হবে তখন আমার আউটপুট হাই হবে, আর পজিটিভ টার্মিনালের ভোল্টেজ যখন আমার লো হবে তখন আউটপুট লো হবে। এখন তুমি ইনপুট যেখানেই দাও, রেফারেন্স যেখানেই দাও, জিনিসটা তোমাকে দেখতে হবে তোমার দুইটার রেসপেক্টে তোমার পজিটিভ টার্মিনালের ভোল্টেজ কি হাই আছে কিনা। যদি হাই হয়ে থাকে তাহলে আউটপুট হাই হবে, আর লো হলে আউটপুট লো। স্মিথ ট্রিগারে কি করে, আমি নরমালি কম্পারেটরের মধ্যে একটা রেফারেন্স ভোল্টেজ ইউজ করতাম, কিন্তু স্মিথ ট্রিগারে রেফারেন্স ভোল্টেজ ইউজ না করে আমার আউটপুট থেকে একটা ফিডব্যাক অ্যাড করে পজিটিভ টার্মিনালের মধ্যে অ্যাড করে দেয়। আউটপুটের ফিডব্যাক পজিটিভ টার্মিনালে অ্যাড করে, মেইন কথা, মেইন থিওরি হলো এটা। এটা অ্যাড করার ফলে আমার কি বলে, আমার যে রেফারেন্সের রেঞ্জটা একটা সিঙ্গেল লাইনের জন্য কনফাইন না হয়ে এখন একটা নির্দিষ্ট রেঞ্জ হয়ে যায়, যে এই রেঞ্জের মধ্যে কাজ করতেছে। এখন যদি একটা নন ইনভার্টিং স্মিথ ট্রিগার সার্কিট হয়, মানে আমি যদি পজিটিভ টার্মিনালে অ্যাপ্লাই করি, মানে দিন শেষে রুল সেমই। আমার যদি এখন দুইটা থ্রেশহোল্ড হয়, আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ড। আপারের থেকে যদি বেশি হয় তাহলে আমার আউটপুট হাই হবে, আর আপারের থেকে যদি কম হয় আমার আউটপুট লো হবে।
আর লোয়ার থেকে যদি কম হয় তাহলে আউটপুট লো হবে। তো এখানের মধ্যে একটা ইনভার্টিং স্মিথ ট্রিগারের জন্য ডায়াগ্রাম দিছে, তো ওইটা যদি শর্টে বলি ইনভার্টিং, কারণ আমার ইনপুটটা অ্যাপ্লাই করতেছে আমি ইনভার্টিং টার্মিনালে, তো এই জন্য এটা ইনভার্টিং। যদি আমি পজিটিভে অ্যাপ্লাই করি তাহলে হয়তো নন ইনভার্টিং স্মিথ ট্রিগার। তো এখানের মধ্যে দিছে যে আমার হাই এর জন্য 10 প্লাস 10 ভোল্ট আর লো এর জন্য মাইনাস 10 ভোল্ট। তো আমি যখন আমার থাকবে আমার রেঞ্জটা হইলো যে এই -1 থেকে +1 আমার এই আপার আর লোয়ার থ্রেশহোল্ড। তো হ্যাঁ, এটা জাস্ট সার্কিট দিয়ে দিছে যে এটা আমার আপার আর লোয়ার থ্রেশহোল্ড হচ্ছে, আপার থ্রেশহোল্ড এখানে -1 আর লোয়ার থ্রেশহোল্ড +1। তো এটা যেহেতু ইনভার্টিং, তো এখানে মধ্যে আপার থ্রেশহোল্ড নেগেটিভ দিছে আর কি। তো যদি আমার নন ইনভার্টিং হলে উল্টা হইতো। তো এখানে যদি -1 এর থেকেও যদি কমে আমার ইনপুট ভোল্টেজটা, তাহলে তো আমার কি বলে এই আউটপুট হাই হয়ে যাবে। তো ওইটাই করছে যে আমার -1 এর থেকেও যখন কমছে তখন আমার আউটপুট হাই, আবার যখন -1 এর থেকে বাড়ছে ঠিক আছে, কিন্তু স্টিল +1 এর থেকে কমই আছে, ওই স্টিল আউটপুট হাই আছে। কিন্তু যখন +1 এর থেকেও হয়ে গেছে, বেড়ে গেছে, মানে -1 এর থেকে কমার কথা বলতেছিলাম, +1 এর থেকেও বেশি হয়ে গেছে, তখন ওই আমার আউটপুট লো হয়ে গেছে। এখন এটা সুন্দর মতো এখানের মধ্যে ওই থিওরি গুলো এক্সপ্লেন করছে, এটা এক্সট্রা করে বলার মতো কিছু নাই। আর আসবো ম্যাথে লাস্টে আসি। আর এটা জাস্ট এখানের মধ্যে ডায়াগ্রাম দিয়ে দেখাইতেছে যে আমার যখন দিতে পারে, কারণ 10 মার্কের মধ্যে একটা ম্যাথ তো পোষায় না। তো এই যে আমি নরমালি চাইতেছি যে আমার এই যে কি কারণ হয় কিসে নিউমেরিক্যাল। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা তো আচ্ছা সাবমানে লেখছে পুকি। এই আদি ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, করতে হইতেছে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক এখন আচ্ছা এফমিস কি করে আচ্ছা, তো ওই কথায় আবার ফেরত যাই। আমি যখন একটা সিঙ্গেল রেঞ্জ ধরে আমি দিছি যে হচ্ছে আমার এই B2 হচ্ছে আমার রেফারেন্স, এটা একটা B1 তে অ্যাপ্লাই করছি আমি পজিটিভ টার্মিনাল, রেসপেক্ট। তো পজিটিভ টার্মিনালের মধ্যে আমি ইনপুট অ্যাপ্লাই করতেছি, B2 হচ্ছে আমার রেফারেন্স। তো যেহেতু আমার B1 দেখতেছি আমি B2 এর তুলনায় বেশি, তাহলে আমি আউটপুট হাই পাবো, সবসময় হাই পাবো। কিন্তু আমার এই ইনপুটটা হইতে পারে নয়েজের কারণে ডিস্টর্ট হয়ে, হ্যাঁ, এই জন্য আউটপুট হাই, যেটা আমি পজিটিভ টার্মিনালে অ্যাপ্লাই করছি। আমি কি বলছি, পজিটিভ বেশি হইলেই আউটপুট হাই। হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে কোনো কারণে নয়েজ এসে আমার B2 এর থেকে কমে গেল। B2 এর থেকে যদি কমে তাহলে তো বুঝতেছি কি পজিটিভ কমে গেছে, নেগেটিভ বড় পজিটিভ বেশি। হ্যাঁ, ওই মোমেন্টে লো হয়ে যায়। কিন্তু এটা তো ফলস ট্রিগারিং, মানে এটা তো আমার এক্সপেক্টেড না, আমি তো চাইতেছিলাম সবসময় হাই হবে। তো এই জিনিসটাকে রিজলভ করতে এখন আমার দুইটা থ্রেশহোল্ড ইউজ করা হচ্ছে, আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ড। যখন আমার আপার থ্রেশহোল্ডের থেকে বেশি হবে তখনই আমার আউটপুট হাই হইলো, এটা হচ্ছে ক্ষেত্রে নন ইনভার্টিং এর ক্ষেত্রে। তো আর আপারের থেকে বেশি হয়েছে হাই হইলো, আপারের থেকে কমলেও সমস্যা নেই, কমলেও প্যারা নেই, লোয়ারের থেকে কমলে তখন লো হবে। কিন্তু লোয়ারের থেকে বাইরে এখানে এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করলে সমস্যা নেই, ওই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করলেও অলরেডি যেটা ছিল ওইটাই থাকবে, ওটা চেঞ্জ হবে না, কিন্তু জাস্ট উপরে গেলে চেঞ্জ হবে। যাতে গেছে ওগুলা সেম বেসিক থিওরি। আর এখন ওর সূত্রগুলা কেমনে আসতেছে। তো একটা অপ এম্পের ইনভার্টিং অপ এম্পের ক্ষেত্রে আমরা জানি যে আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার মাইনাস গেইন ইনটু ইনপুট ভোল্টেজ। তো এখানের মধ্যে যদি একটা স্মিথ ট্রিগার সার্কিট, যেহেতু আমি আচ্ছা মাথা ব্যথা। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তো যখন তাহলে একটা ইনভার্টিং স্মিথ ট্রিগার যখন আমরা ইউজ করব, তো স্মিথ ট্রিগারের জন্য আমরা জাস্ট এখানের মধ্যে আমরা একটা ফিডব্যাক লুপ দিয়ে এখানের মধ্যে ইউজ করছি। আর এখানে একটা রেজিস্ট্যান্স R2, এখানে R1, এখানে গ্রাউন্ডেড থাকবে, এখানে কোনো রেফারেন্স থাকবে না, কিন্তু এখানের মধ্যে Vin যেটা আমরা নেগেটিভ টার্মিনালে অ্যাপ্লাই করছি। তো এই পয়েন্টের ভোল্টেজ আমি ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করব, যে ধরলাম এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VF যদি হয় F equal to রেসপেক্ট। আচ্ছা আচ্ছা দাদা, এই এই তাহলে আমার কি করে আমার অপেম আসলে কি করে, অপেম তো হচ্ছে আমার একটা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার, ও হচ্ছে আমার এই দুইটা টার্মিনালের মধ্যে আমার ইনপুটের ডিফারেন্সটাকে নিয়ে ওইটাকে অ্যামপ্লিফাই করবে।
তাহলে এই পয়েন্টে আমি অ্যাপ্লাই করতেছি ভি ইন, এই পয়েন্টে আমি অ্যাপ্লাই করতেছি ভি এফ, এই দুইটার ডিফারেন্স হচ্ছে ভিডি। তাহলে ভিডি কেই এ পরিমাণ অ্যাম্পলিফাই করবো। তো ভি আউটপুট হবে এ ইন্টু মানে মাইনাস এ ইন্টু ভি ভি ইন মাইনাস ভি এফ, ওটা মাইনাসে ভিডিও নিয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু মেইন থিওরি এটা। তো এখন দ্য ভোল্টেজ অ্যাক্রস R1 ইজ দ্য ফিডব্যাক ভোল্টেজ VF, এই যে R1 এর অ্যাক্রস এর ভোল্টেজ হচ্ছে ফিডব্যাক ভোল্টেজটা। তো এখন ফিডব্যাক ভোল্টেজ যদি আমি বের করি তাহলে ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করছে ভি আউটপুট ইনটু R1 ডিভাইড বাই R1 প্লাস R2। সূত্রের মধ্যে রাখতে পারো, মুখস্থ করতে পারো, অথবা ছবি দেখে বুঝতে পারলে হইলে সমস্যা নেই। আচ্ছা, তো গেল। তো VF হইলো আমার ভি আউটপুট ইনটু R1 ডিভাইড বাই R1 প্লাস R2, হ্যাঁ ভোল্টেজ ডিভাইড। তো এটা গেছে। তবে এখন এই ভিএফটা আসলে কি, এখানে কিন্তু এই ভিএফটাই হচ্ছে আমার আপার আর লোয়ার থ্রেশহোল্ড মেইন করতেছে। এই ভি আউটপুটটা দিয়ে আমি ডিফাইন করতেছি যে আমার যখন আমি আমার আসলে আউটপুটটা কত হবে, আমি তো এটা ওপেন মোডে ডিফাইন করাই থাকবে যে আমার যখন হাই আসবে তখন আমার 10 ভোল্ট পাচ্ছি ধরো, আর যখন আমার লো আসবে তখন মাইনাস 10 ভোল্ট মনে করে পাচ্ছি। তাহলে এই আউটপুটটা ধরো হয় প্লাস 10 অথবা মাইনাস 10। তো এটা হয় এটাকেই এখানে মনে লিখছে যে এই মানটা হয় পজিটিভ স্যাচুরেশন অথবা নেগেটিভ স্যাচুরেশন। স্যাচুরেশনের মান যে কোনো কিছু হতে পারে, 10 ভোল্ট দিলা 20 ভোল্ট দিলা, যেটা তুমি ওপেন মোডের জন্য যেটা ডিফাইন করে দিবা ওটা এভাবে দিয়ে দিতে পারে, মানে এখান থেকে দেয় না দুইটা ইয়া হিসেবে। তো উপরেরটা হয়েছে পজিটিভ স্যাচুরেশন, নিচেটা হচ্ছে নেগেটিভ স্যাচুরেশন। তো এখানের মধ্যে যখন আমি পজিটিভ স্যাচুরেশন বসাবো, আমি যখন আমার হ্যাঁ 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 positive side এ বসাবো। তাহলে আমি যখন এখানে এই পজিটিভ স্যাচুরেশনের মানটা বসাবো, এই যে তখন আমি যে ভিএফ এর যে মানটা পাবো ওটা হচ্ছে আমার আপার থ্রেশহোল্ড। আমি যখন এখানের মধ্যে পজিটিভ স্যাচুরেশন বসাবো ইনটু R1 ডিভাইড বাই R1 প্লাস R2, আমি তখন ভিএফ এর যে মানটা পাবো ওটা হচ্ছে আমার আপার থ্রেশহোল্ড। আর সিমিলার যখন আমি নেগেটিভ স্যাচুরেশনের মানটা বসাবো তখন আমি যেটা পাবো ওটা হচ্ছে আমার লোয়ার থ্রেশহোল্ড। তো ওই জিনিসটা এখানে বলছে। আমি যখন আমার সূত্রতে এটা আমার ফিডব্যাক ভোল্টেজের সূত্র হচ্ছে এটা, এই ফিডব্যাক ভোল্টেজটাই আমার থ্রেশহোল্ড ডিফাইন করতেছে যে আমার আপার আর লোয়ার কতটুক হবে। তো এখন যখন আমার সিমেট্রিক হবে, যেহেতু আমি এখানে বলছি একটা এসি ইউজ করছি, তো আমার এই স্যাচুরেশনের ভোল্টেজটা হয় কি হইতে পারে, হয় আমার 10 ভোল্ট অথবা মাইনাস 10 ভোল্ট, অথবা তুমি এখানে যেটা ডিফাইন করবে ওইটাই ডিফাইন করলে সমস্যা নেই। এই যে এখানের মধ্যে অনেক সময় দেওয়া থাকে না, এই জায়গা থেকে দুইটা লাইন দেওয়া থাকে, এটা যাই হোক। তো আচ্ছা, তো ওই ওয়াইজ এখন যদি আমি এই জায়গায় আউটপুটের মধ্যে আমার আউটপুটের সর্বোচ্চ আউটপুটের মানটা যে স্যাচুরেশন ভোল্টেজ মানটা, ওই মানটা যদি আমি পজিটিভ মানটা এখানে বসাই তাহলে আমি যে ভোল্টেজটা পাবো ওটা হচ্ছে আমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, আর আমি নেগেটিভ বসালে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। তো ওইটা তো গেছে। এখন ওই জিনিসটা এখানে আমাদের আবার লেখছে, এটা এক্সট্রা করে করার দরকার নেই, আজ এটা বুঝছি। আর কি হ্যাঁ নন ইনভার্টিং দেখাইলাম, ইনভার্টিং দেখাইছি, এটা কিন্তু ইনভার্টিং ছিল। ইনভার্টিং এ দিবে, নন ইনভার্টিং দিব না। না ওটা ওটা সমস্যা আছে। হ্যাঁ ওটার মধ্যে তো তুমি নরমাল ভি আউটপুট সূত্র ইউজ করতে পারবে। হ্যাঁ ওটার মধ্যে তো 1 প্লাস আর এফ বাই আর বাই, ওটা স্যারের দেওয়ার কথা না, ইনভার্টিং এ দিবে। এখন আমি ডিরেক্টলি স্যারের ম্যাথে গেলাম। তো স্যারের ম্যাথের মধ্যে বলছে ডিজাইন করতে ইনভার্টিং স্মিথ ট্রিগার সার্কিট, যেখানে মধ্যে আমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজ 2 ভোল্ট, লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ মাইনাস 2 ভোল্ট, আর ভি স্যাচুরেশন হচ্ছে 12 ভোল্ট। তো এখানের মধ্যে যেহেতু আমার আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ড সেম ভ্যালুই, জাস্ট নেগেটিভ, তাহলে এটা দিয়ে আমি বুঝতেছি যে আমার জাস্ট দুইটা রেজিস্ট্যান্স লাগবে। যখন আমার দুইটা ভ্যালু আপার আর লোয়ার থ্রেশহোল্ড সেম ভ্যালুই জাস্ট উল্টা হবে, তখন বুঝবা আমার দুইটা রেজিস্ট্যান্স লাগবে, জাস্ট R1 আর R2, সমস্যা নেই। তো আমি সূত্রের মধ্যে জাস্ট বলাইলাম আপার থ্রেশহোল্ড বাই ডিফল্ট এমনই থাকে। এখন এরপরে একটা আছে, তো আপার থ্রেশহোল্ড R1 বাই R1 প্লাস R2 ইনটু বি স্যাচুরেশন। বি স্যাচুরেশনের পজিটিভ মানটা বসাইছি 12, আর আর আপার থ্রেশহোল্ড 2, তো এটা পাইছি। এখন আমাকে ডিজাইন করতে বলছে, আমার তো মান দেওয়া নেই, তো আমি এখানে R1 একটা নিজের মধ্যে অ্যাজিউম করতাম, তো R1 ধরলাম 1 কিলো ওহম, তো বসাইলাম R2 এর মান পেলাম 5 কিলো ওহম। এখন তো এটার সার্কিটটা হলো এটা, মানে এটার ইয়াটা যদি আমাকে ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতে বলে তাহলে হচ্ছে এমন যে আমার -12 থেকে +12 তে শিফট করতেছে, -2 এর থেকে 2, এইটা হচ্ছে আমার এই রেঞ্জটা। ওই স্যাচুরেশন আর কি, মানে যখন আমার হাই হবে তখন আমি 12 ভোল্ট আউটপুট পাবো, যখন আমার লো হবে তখন আমি -12 পাবো। এটাও আছে, এই যে প্রশ্ন করে দিচ্ছে স্যাচুরেশন উপরেরটা পরের ম্যাথের জন্য, এই ম্যাথের জন্য এতক্ষণে কেডা জয়েন করতে হবে কি এই বাইরে আমি এদি এতক্ষণে আইছে, তাই তো সুলাইমানের জ্ঞান দিয়া আচ্ছা। তো সেকেন্ড ম্যাথ, এখানে সেকেন্ড ম্যাথ আমাকে বলছে ইনভার্টিং স্মিথ ট্রিগার ডিজাইন করতে अगेन, কিন্তু এখানের মধ্যে দেখো আমার আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ড সেম না, একটার মধ্যে 2.5 একটার মধ্যে -1, সিমেট্রিক না। আর স্যাচুরেশন ভোল্টেজ +12 ভোল্ট এখানের মধ্যে অ্যাড দিছে।
এখন তো এই ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স লাগবে 3টা। এখন রেজিস্ট্যান্স 3টা লাগার ফিডব্যাকের মধ্যে আমাকে 2টা লাগাইতে হবে। 2টা কেন লাগাইতে হবে? আমার পুকি কল দিছিল। আচ্ছা, মেহেদির পুকি। আচ্ছা, তো এখন যখন যখন ও ইয়া থাকবে, কি বলে, যখন আমার আপার থ্রেশহোল্ড দেখে যখন আমার আউটপুট হাই, তখন দেখো আমার এই D1 ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড কন্ডাকশনে আছে। D1টা ফরওয়ার্ড বায়াস। যখন আমার আউটপুট থাকবে হাই, D1 ফরওয়ার্ড বায়াস, D2 রিভার্স বায়াস, বা D2 রিভার্স বায়াস। তাহলে কি কিভাবে হইলো? ডিজাইনটা হলো, আমি তো নরমালি যখন আমার দুইটাই সমান থাকতো তখন আমি জাস্ট ডিরেক্ট ফিডব্যাক দিতাম, কিন্তু এখন যেহেতু আমার ডিরেক্ট ফিডব্যাক দেওয়ার কারণেই আমার আপার আর লোয়ার থ্রেশহোল্ড দুটো সেম সেম আসতেছে, কিন্তু আমার আপার আর লোয়ার থ্রেশহোল্ড এবার ডিফারেন্ট লাগবে, কিন্তু R1 সেম থাকবে। আমি জাস্ট ভ্যারি করতে পারবো R2 কে। তো R2 কে যেহেতু ভ্যারি করতে পারবো, তাহলে আমার দুইটা লাইন লাগবে, যে একটা লাইনের মধ্যে আমার আপার থ্রেশহোল্ড ট্রাভেল করতে পারবে, আর একটা লাইনে আমার জাস্ট লোয়ার থ্রেশহোল্ড ট্রাভেল করতে পারবে। যখন আমার আউটপুট হাই তো আমার আপার থ্রেশহোল্ডের জন্যই। তো আপার থ্রেশহোল্ডের জন্য যখন আমার আউটপুট হাই, তখন তো তার মানে আমার এই D1 এর থ্রু ফ্লো করতে পারবে, কিন্তু আমার D2 রিভার্স বায়াস থাকবে, D2 এর থ্রু যাইতে পারবে না। তখন আপার থ্রেশহোল্ডের জন্য জাস্ট আমার এই R2 টাই কাউন্ট হবে, R2 প্রাইম কিন্তু কাউন্ট হবে না। সিমিলারলি লোয়ার থ্রেশহোল্ডের জন্য যখন আমি মাইনাস দেব, তখন D1 রিভার্স বায়াস, D2 ফরওয়ার্ড বায়াস, তখন R2 প্রাইম জাস্ট কাউন্ট হবে, R2 কাউন্ট হবে না। তো এটা তো বুঝছো। তাহলে এই যে এখন সূত্র সেম, কিন্তু জাস্ট আপার থ্রেশহোল্ডের ক্ষেত্রে আমি R2 ইউজ করব, আর লোয়ার থ্রেশহোল্ডের ক্ষেত্রে R2 প্রাইম ইউজ করব। আর আপার থ্রেশহোল্ডের ক্ষেত্রে পজিটিভ বি স্যাচুরেশন, আর লোয়ারের ক্ষেত্রে নেগেটিভ বি স্যাচুরেশন। ওটা সূত্র আগেই সূত্র ছিল। তো মান বসাইছি, এটা পাইছি, R1 এজিউম করছি, R1 এজিউম করে R2 এর একটা মান, R2 প্রাইমের আরেকটা মান, এটা মান করে শেষ। আচ্ছা, এই রাফসান হ্যাঁ বল। মামা, এখানে যদি ডায়োডের উপরে ছোট করে সিলিকন রেখে দেয় তাহলে কি হবে? ডায়োডের মধ্যে ছিল করলে এখানে তো তোমার ইয়া কি বলে, মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে না ডায়োডে আমার 0.7? একটা হ্যাঁ, 0.7 ওইটা কি এখানে ভোল্ট কাউন্টিং আসবে না কোথাও? ইয়া দাঁড়াও, এখান থেকে মাইনাস হবে, আউটপুট থেকে, হ্যাঁ আউটপুট থেকে মাইনাস হবে। এই যে তোমার এই সূত্রের ডেরিভেশনটা যেখানে করছিল, দাঁড়াও, সূত্রের ডেরিভেশন না, ওই তো এখানে করে নাই, ওই আউটপুট থেকে মাইনাস করে দিবা আর কি। এখানে যে আউটপুটটা মানে স্যাচুরেশনের থেকে 0.7 বাদ দিয়ে দিবা। আচ্ছা, এখানে ইউজেটি আর এলজেটি এটার কি ভাই আসবে, মানে ইউটিপি আর এলটিপি হ্যাঁ ইউটিপি আর এটার কি ডেরিভেশন আসতে পারে নাকি? ডেরিভেশন কি পড়াইছিলেন স্যার? না, ডেরিভেশন দেওয়ার কথা না, ডিজাইনের ম্যাথ দিবা ওইটাই বলছিল। মানে ম্যাথ দিবে ওইটা পুরো আঁকা, ওটা ওগুলা নাই না? সিডিকোশনের কোনো সিডিকোশন নাই। হ্যাঁ, তারপর আচ্ছা, এই ফারুক স্যারের পার্ট পড়াই ফেলছো নাকি? সিলেবাস তো ছিল 10 মার্কের সিটি, আর কত হইব? এই রাফসান, হ্যাঁ হ্যাঁ এই স্যার হ্যালো। এই যে তোমার ডিজাইন স্টেপের আগে যে একটা স্ক্রিনশট আগে স্ক্রিনশট দিয়ে আমি বলি, আগে স্ক্রিনশট ম্যাথ দেওয়া নাই, কিছু নাই, একটা ডিরেক্ট ওইটা ইউটিউব থেকে কপি পেস্ট মারছে। এখন এখান থেকে ম্যাথ দেওয়া কি কইতে পারো? এখন দাদা আমি ডিরেক্ট ইউটিউব ভিডিও টাইপ করি, আর কোনো ডেলিভারি হয় না কিন্তু। অল অ্যাবাউট ইলেকট্রনিক্স এর এটা কি 1 ঘন্টা? আচ্ছা, এই দেখো, যাই হোক, এখান থেকে কিন্তু স্যারের প্রত্যেকটা ডায়াগ্রাম এখান থেকে কিন্তু স্ক্রিনশট পাওয়া, এখানের মধ্যে ফুল জিনিসটা এক্সপ্লেইন করে দেওয়া আছে। স্যারের প্লে শুরুতে আসে, এই যে এখন আরেকটা মজার জিনিস দেয়, দাঁড়াও একটা আছে, একটা মজার জিনিস দেয় যে আমার এই সার্কিটে যখন এখানের মধ্যে ফিডব্যাক দিয়ে আরেকটা আরসি অ্যাড করছে, এখানে কিন্তু গ্রাউন্ড করা, কিন্তু স্যার এরা কাইটা গেছে। তো এখন যে আমি ওই জিনিসটা এখানে বের করি, স্যার এটাই তো ভাই, ওই জায়গাতে জিনিসপত্র গুলো দেয়া, ওগুলো আগাম কিছুই নাই, স্যার ক্লাসেও পড়ায় না। এই জায়গায় যদি গ্রাউন্ড দেখাইতো, এই ইউটিউব ভিডিও থাম্বনেল চলে যেত, এই হাউ টু ইলেকট্রনিক্স এর লেখাটা কাইটা দিছে। যাও আচ্ছা যাই হোক, এখন এখন
এখন ওই 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 পয়েন্টে দাঁড়াও ওই পয়েন্টে যে কাজটা হয়েছে ওটা আমি ওরে এক্সপ্লেন করতে কই, ওরে এক্সপ্লেন করার পর ও একটা কাম ভুল করছে, ওই কামটা কি ভুল করছে আমি খুব বলে দেব। এখন এটা the output will be positive VCC. Now if we add a positive feedback by connecting the output voltage to the non-inverting input with the resistor between them and another resistor between the Vin and the non-inverting input, we will get the Schmitt trigger. Now the output will switch from VCC minus to VCC plus when the voltage at the A node will cross the 0 volts. That means that now পজিটিভ ফিডব্যাক, পজিটিভ by adjusting the values of the resistors, we can set at that value of the Vin input, the switch will occur using the following equation. We get this equation with the following relationships. The current I through this line equals Vin minus Va divided by R1 as well as Va minus Vout divided by R2. So if we replace the Va with 0, as we need that value for the switch to occur, we will get the final equation. For example, if the output is minus 12 volts and the Vin input is negative and rises, the switch from minus 12 volts to plus 12 volts will occur at 6 volts according to the equation and the values of the resistors, and vice versa. When the Vin input is high and declines, the switch from plus 12 volts to minus 12 volts will occur at minus 6 volts. In order to get two different non-symmetrical thresholds, we can use this circuit of an inverting single-powered Schmitt trigger. Here the Vref voltage is the same as ইনভার্টিং সিঙ্গেল পাওয়ার স্মিথ ট্রিগার, নন সিমেট্রিক্যাল ইনভার্টিং স্মিথ ট্রিগার। কিন্তু স্যারের এক্সাম্পলের মধ্যে যেটা দিছিল মানে একবার লাস্টে ওইটার মধ্যেও কিন্তু ইয়া ইউজ করছিল, কি বলে নন সিমেট্রিক্যাল ইউজ করছিল, কিন্তু ওটার মধ্যে কোনো রেফারেন্স ইউজ করে নাই, গ্রাউন্ড হিসেবে ইউজ করেই জাস্ট দুইটা ডায়োড দিয়ে করে ফেলতে পারবে। কিন্তু এটার মধ্যে এটার কেসটা সম্পূর্ণ ভিন্ন আর কি। এটার ইয়া যদি আমাকে এটা যদি ম্যাথ দেয় তাহলে আমাকে সার্কিট দেওয়া থাকবে যে রেফারেন্স ভোল্টেজ আছে আর 3 আর একটা আছে, তো the VCC of the op amp. Now because the Vin input is connected to the inverting input of the op amp, when its value will reach the upper threshold, the output will switch off to 0 volts, and when its value will decline to the lower threshold, the output will switch on to 5 volts. Here's an example of how we can calculate the thresholds. The Vref and the VCC will be 5 volts and the 3 resistors will be the same 10k ohms. So what we need to calculate now is the voltage at the A node. In the first case, when the output is 0 volts, our circuit will look like this, a simple আগে আমার ইয়া কি বলে এই আমি ভিএফ যেটা বের করতেছিলাম আমার ইয়া পয়েন্টের ফিডব্যাক ভোল্টেজটা আমার আপার আর লোয়ার শেষ ছিল না আগের ক্ষেত্রে। তো এখানের মধ্যে এই ফিডব্যাক ভোল্টেজটাই এ পয়েন্টের ভোল্টেজ, এই এ পয়েন্টের ভোল্টেজটা এখানের মধ্যে যাচ্ছে। তো এই এ পয়েন্টের দুইটা ভোল্টেজ পাবো যখন আমার ভি আউটপুট হাই আর যখন আমার ভি আউটপুট লো। তো ওই দুইটা ভোল্টেজের জন্য আমার এ পয়েন্টে আমি দুইটা ভোল্টেজ পাবো, ওই দুইটাই হচ্ছে আমার আপার আর লোয়ার থ্রেশহোল্ড। এখন ওইটাই কেমনে বের করতে দেখাইছে, যখন আমার আউটপুট হাই হবে। তো এখানে যে এক্সাম্পলটা দিছে ওই এক্সাম্পলের জন্য আমার ভি রেফারেন্স হচ্ছে 5 ভোল্ট, আমার আউটপুট হাই হবে 5 ভোল্টে আর লো হবে 0 ভোল্টে, আর আমার R3 গ্রাউন্ড করা। তো ফার্স্ট কেসে যখন আমার আউটপুট লো, তার মানে আউটপুট 0, R3 ও গ্রাউন্ড করা, R2 ও তাইলে 0 এর সাথে কানেক্টেড, তার মানে R2 ও গ্রাউন্ড করা, জাস্ট R1 ভি রেফারেন্স এর কানেক্টেড মানে 5 ভোল্ট, তার মানে R3 আর R2 প্যারালালি আছে। এখন এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমি বের করতেছি, এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমার R3 এর অ্যাক্রস এর ভোল্টেজটাই। এখন যেহেতু প্যারালালি আছে, R3 আর R2 ও প্যারালালি আছে, তাহলে R3 আর R2 প্যারালালি যে রেজিস্ট্যান্সটা ওর অ্যাক্রস এর ভোল্টেজটা আমার লাগতেছে, তাহলে R2 R3 প্যারালাল ডিভাইড বাই R1 প্লাস R2 R3 প্যারালাল ইনটু ভি রেফারেন্স লাগতেছে এখানে। তো এটা কিন্তু আবার ভি আউট না, কারণ ভি আউট তো এখানে 0 বলছি। তো ভি রেফারেন্স, তাহলে আমি এখান থেকে ভি এ পয়েন্টের ভোল্টেজ পাবো 1.6। ভি এর বের করতে, হ্যাঁ তাকে দিয়ে দিই এই সূত্রটা ইউজ করে বের করতে। এটা হচ্ছে তোমার ইয়া কি বলে, এটা তো লোয়ার, যেহেতু তোমার আউটপুট 0 তো আর লোয়ার। এখন সিমিলারলি যখন তোমার ইয়া হবে, যখন তোমার আউটপুট হাই হবে, আউটপুট যখন 5 ভোল্ট, তাহলে ভি রেফারেন্সে 5 ভোল্ট, R2 এর সাথে কানেক্টেড 5 ভোল্ট, তখন R1 আর R2 হবে প্যারালালি, R3 হচ্ছে নরমালি গ্রাউন্ডে লাগানো, তাহলে আমার R3 এর অ্যাক্রসে ভোল্টেজ লাগবে অ্যাজ ইউজুয়াল, তাহলে R3 ডিভাইডেড বাই R3 প্লাস R1 প্যারালাল R2 ইনটু ভি রেফারেন্স, মান বসালে আমি আনসার পেয়ে যাব। কিন্তু এখানে ভুল করছে, এখানে ভুল কইরা মানে চিত্র আছে ঠিকই, কিন্তু করার সময়
R2 divided by R1 R2 plus R1 parallel R2 into B reference দিয়া বালসা করে মিলা দিছে স্যারও এটা কিছু কয় নাই স্যারের স্ক্রিনশট মেরা ক্লাসে যেতে দেখা দেয়া গেছে আর অন্য আর তো প্যারালাল আছে আর তো R3 নিচে যাবো আর এখানে উপরে হইবো R3 উপরে কিন্তু R3 কারণ আমি R3 এর ক্রসে ভোল্টেজ বের করতেছি এখানেও কিন্তু R3 এর ক্রসে বের করতেছিলাম কিন্তু R3 আর R2 যেহেতু প্যারালালি আছে তো দুইটা তো সেম পোটেনশিয়াল তো সেমই হবে আমরা দরকার হচ্ছে R3 এর ক্রসে তার মানে R3 by R3 plus R1 parallel R2 into B reference তো পাবা তুমি এত ভোল্টেজ তাহলে এটা হচ্ছে তোমার বাইরে এটা হচ্ছে আমার লোয়ার আনসার তো ঠিক আসবে কারণ এখানে আমাদের তিনটা রেজিস্ট্যান্সের মান সমান কিন্তু মান যদি উল্টো পাল্টে দিও তখন তুমি এই সূত্র দিয়ে করলে দেখতে জিরো বাই হবে R3 by parallel R2 plus R3 হইছে তাহলে বাল যায় না কি কি এটা এই যখন আমার এই নন সিমেট্রিক্যাল ইনভার্টেড সিমেট্রিক্যাল সার্কিট দিবে ওই ক্ষেত্রে ভি রেফারেন্স আর ভি আউট সবসময় সমান হবে আর ভি আউটের লোতে সবসময় জিরোই হবে হ্যাঁ এটা মানে এই যখন আমাকে এরকম সার্কিট দিবে আমার যে আউটপুটটা এটা কোনো পজিটিভ নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ কিন্তু না এখানে ভোল্টেজে হাই হইলে ভি রেফারেন্স লো হইলে জিরো হাই হইলে ভি রেফারেন্স লো হইলে জিরো এই সার্কিটের জন্য এটাই হইলে হইতেছে ভি রেফারেন্স থেকে ভি আউট হইছে হ্যাঁ 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 আরেকটু ইনভার্টিং এ তো তোমার যখন লো থেকে কাপ নামে তখন ভোল্টেজটা হাই হয়ে যায় ইনভার্টিং এ যখন লো থেকে নামে তখন হাই হয়ে যায় হ্যাঁ কারণ ইয়াটা উল্টো না ওই যে ওই জিনিসটা দেখা যায় না এই যে যখন লো এর থেকে নামছে তখন হাই হয়ে গেছে যখন হাই এর থেকে আসে তখন লো হয়ে গেছে ইয়ার্স এগো এই এটা সরাসরি এর মধ্যে অনেক অনেকে লিখছে এখানে অনেকে লিখছে যে এর মধ্যে ভুল করছে এই যে R1 R2 are clearly in parallel they both connect to 5 volt আমি তো এই তো নাগার্জুন রাও কারেক্ট যাও না মিটিং তো শেষ হয়ে গেছে 1 ঘন্টা হয়ে গেছে না শেষ হয়ে তো ঠিক আছে কে ওটা ইয়া করো এই আসতে প্লাবেন ও আচ্ছা ভিডিও ডাউন করে একটু শেয়ার করো ও প্লাবেন কেমন লাগলো আসি ভাই আসি আসি ভাই আসি রেটিং আরে ওই একটা রিভিউ আর কি দিব পড়ানোর মধ্যে তো রুশোর কথাই খালি শুনতে পাই রাফসান কথা আচ্ছা লাও আজকে ক্লাসে এই পর্যন্তই কালকে 20 পায় আমি তো চুদলিং পং হয়ে গেলাম রেকর্ড আছে না রেকর্ড আছে আয় হ্যাঁ তো সেই ঠিক আছে রেকর্ড করছো শ্রমিকের মুখের উপরে